আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বিদ্রোহীদের দখলে সিরিয়া, বিমানে করে রাজধানী দামেস্কো ছেড়ে অজ্ঞাত স্থানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মিথ্যা কলঙ্কে সম্প্রীতি নষ্ট করা যাবে না, বিএনপির হুঁশিয়ারি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ লিপি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা আপিল বিভাগেও বাতিল। আরও 120টির বেশি মামলা নিজস্ব গতিতে চলবে, মন্তব্য। জনমুখী বিচার ব্যবস্থা করতে প্রধান বিচারপতির প্রত্যয়। ছাত্র জনতার ত্যাগের প্রতি সম্মান প্রদর্শনে শাসন ব্যবস্থা পরিবর্তনের তাগিদ। 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। নামে বেনামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু। সন্ধ্যায় জয় দিয়ে সূচনায় আত্মবিশ্বাসী টিম টাইগার্স। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্কো ছেড়েছেন। দামেস্কো ও হোমস শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। কারাগার থেকে হাজারো বন্দীকে ছেড়ে দিয়েছে তারা। সিরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান হয়েছে। দামেস্কে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে সৌদি আরব ও রাশিয়া সহ বিভিন্ন দেশ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গত সপ্তাহে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো দখল করে নেয় বিদ্রোহীরা। এরপর একে একে দেশটির গুরুত্বপূর্ণ শহর দখল করতে থাকে তারা। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ে। রোববার ভোরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছাড়েন। সিরিয়ার ঊর্ধ্বতন 2জন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন, তবে গন্তব্য অজানা। 2000 সাল থেকে সিরিয়া শাসন করছিলেন বাশার আল আসাদ। বিদ্রোহীরা রাষ্ট্রীয় বেতার, টেলিভিশন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও সাইয়েদানিয়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। দামেস্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া পোস্টে জানান কারাগার থেকে 3500-এর বেশি বন্দীকে মুক্ত করা হয়েছে। রাজধানী দামেস্ক জুড়ে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বলে স্লোগান দিচ্ছেন তারা। এক্স পোস্টে ভিডিও বার্তায় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি বলেছেন সিরিয়ার জনগণ নতুন যে নেতৃত্ব পছন্দ করবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। أنا في منزلي لم أغادره وذلك بسبب انتمائي إلى هذا البلد। সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ও রাশিয়া। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার প্রধান আইনজীবী বলেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও 120টির বেশি মামলা আছে যা আইনের গতিতেই চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বিশেষ সুবিধা নিতে চান না। পরাগ আজমের রিপোর্ট। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে 5টি মামলা করা হয়। গত 24শে অক্টোবর ওই 5 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে
রোববার আদেশ দিয়েছেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। অক্টোবর মাসে হাইকোর্ট বিভাগ 5টা শ্রম আদালতের মামলায় ডক্টর ইউনূসের এগেনস্টে সেই কমপ্লেন্ট পিটিশন ছিল, সেই কমপ্লেন্ট পিটিশনগুলো কোয়াশ করে দেয়, এই বলে যে ওই মামলাগুলো আইনত রক্ষণীয় নয়। এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে রাষ্ট্রের তরফ থেকে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ফাইল করা হয়। শুনানি অন্তে এই ক্রিমিনাল পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাকি মামলাগুলোকেও হয়রানিমূলক বলছেন তার প্রধান আইনজীবী। 120 বা 25-30টার মতো মামলা হবে, এগুলি লেবার কোর্টে, এগুলি কিন্তু ক্রিমিনাল মামলা না। ক্রিমিনাল মামলা হয়েছিল 2টা, একটা লেবার কোর্টে আর একটা হয়েছিল অ্যান্টি কারাপশন যেটা অ্যাপিলেট ডিভিশনে আছে। আর বাকি মামলাগুলি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বেতন টেতন সংক্রান্ত পাওয়া সম্পর্কে। এইখানে ডক্টর ইউনূস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই। এই মামলাগুলি লেবার কোর্টে চলছে এবং আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। মামলা আমরা সেই আইনের গতিতে চলছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়, তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। আইনজীবী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাকি মামলাগুলো আইনিভাবেই মোকাবেলা করা হবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কমপক্ষে 5 বার প্রধান বিচারপতির পদোন্নতি আটকে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। মেধা এবং যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য কায়েমের অংশ হিসেবে এটা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ওই আলোচনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করেছিল বিগত সরকার। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গণমুখী এবং জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সুশাসনের জন্য গণকেন্দ্রিক সংস্কার বিষয়ক 2 দিনের সম্মেলন। উদ্বোধনী পর্বে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই কি শাসন ব্যবস্থার পরিবর্তন হয়? যেহেতু আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? মেধা এবং তাদের যে বিদ্যা, তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। 5 টাইমস ওনাকে, ওনার পদোন্নতিকে আটকে রেখে ওনার যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। এত বড় অন্যায় বিচার ব্যবস্থার ভিতরে আমার জীবনকালে আমি এতভাবে দেখি নাই। সহ আয়োজক ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, সরকারের প্রতি আস্থা না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না। To strengthening citizen voice and agency, we need platforms that genuinely empower citizens, especially youth, women and marginalized groups, to make and influence decisions. Their voices must not be optional. They are essential. I come from Switzerland, a tiny little country at the heart of Europe. Landlocked, we have no access to sea, we have no natural resources. What we have people. ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কারের সুযোগের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর শিক্ষার্থী জনতার আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর দেশ গঠন হবে আশা প্রধান বিচারপতির। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসলে বাস্তবে সুফল পাওয়া যাবে না বলে মনে করে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি।
আমলাতান্ত্রিক প্রভাব ও রাজনৈতিক বিবেচনায় দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিলে দুর্নীতি কমবে না মন্তব্য করে রাজনীতি সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে দুদকের নতুন কমিশনে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছেন সংস্থা নির্বাহী পরিচালক ও সরকারি দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট রোকসানা আমিনের। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মানববন্ধন থেকে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে দলীয় প্রভাবমুক্ত রাখা সহ দুর্নীতি দমনে 14 দফা সুপারিশ দিয়েছে টিআইবি। আমরা এমন দুর্নীতি দমন কমিশন চাই যেখানে নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে কোনো প্রকার দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ থাকবে না। কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবান্বিত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে। শুধু দুদক নয়, ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে তারা যেন দুর্নীতি করতে না পারে সেজন্য সকল প্রতিষ্ঠান সংস্কারের উপর জোর দেন সংস্থাটির প্রধান। আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমলাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা এবং দুর্নীতিকে অগ্রহণযোগ্যতা তৈরি করার, পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এবং আমলাতন্ত্রের উপরে অবশ্যই রয়েছে, সেটা তাদেরকে মনে রাখতে হবে। দুর্নীতি রোধে বিচার বিভাগের নিয়োগ, বদলি সহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের সুপারিশও করেছে টিআইবি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, দিল্লির আগ্রাসন রুখতে তারা প্রস্তুত। ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা নিয়ে রামপুরা ব্রিজে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে 6 জনের প্রতিনিধি দল গিয়ে ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ লিপি জমা দেয়। আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি। গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, কোনো বন্ধু রাষ্ট্র নয়, ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চায়। অনুগত অবস্থা থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ভারতে অপপ্রচার চলছে বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায় যেন ভীতির মধ্যে না থাকে, সরকারকে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। তাফিমুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধিতার সুর। তথ্য যাচাই সংস্থা রিমোর স্কনারের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। তারপরেও বাংলাদেশের কোনো ভারতের এই অপতথ্যের জন্য প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের মানুষ। বিবৃতি দিয়েছে 145 জন বিশিষ্ট নাগরিক। স্বৈরাচারের যে ফিরে আসার যে চক্রান্ত, সেটাকে যদি আমরা রুখে দিতে চাই তাহলে আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, বিভাজনে আমরা যাতে বিভ্রান্ত না হই, এই চক্রান্তে যাতে আমরা সামিল না হই, আমাদের সেই ব্যাপারে তৎপর থাকতে হবে। ভারতের আয়ত্ত থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই অপপ্রচার বলে মনে করেন গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মোহাম্মদ। এই ক্ষিপ্ত হওয়ার কারণটা হচ্ছে তারা বাংলাদেশকে যেভাবে পেতে চায়, অধস্তন যে কথা বলবে না কিছু, তারা যা খুশি তাই করবে, সীমান্ত হত্যাকাণ্ড চালাবে, পানি দেবে না, রামপালের মতো প্রকল্প করবে, কিন্তু সরকার তারা যা বলবে সেই কথা মানবে। এবং হাসিনা সরকার সেটাই করেছে। হাসিনা সরকার নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত সরকার যা বলেছে তাই করেছে। তো হাসিনা সরকার চলে যাওয়ার পরে তাদের আশঙ্কা যে বাংলাদেশ বোধহয় অধস্তন অবস্থান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, কৌশলগত অনেক রকম সমস্যা হবে। এই আশঙ্কা থেকে তারা এটা করছে। সংখ্যালঘু সম্প্রদায় যেন সব ধরনের ভীতিমুক্ত থাকে, সেজন্য সরকারকে আরো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জুলাইয়ের মাঝামাঝি সময়ে পুলিশের ছোড়া স্প্রিন্টারে চোখ হারিয়েছেন অনেকেই। উন্নত চিকিৎসার আশায় ভর্তি হয়ে আছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। দেশে যথাযথ চিকিৎসা না থাকায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি তাদের। আলাল আহমেদের ভিডিও চিত্রে লাইলা নসিনের রিপোর্ট।
রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র আরিফুল ইসলাম তনয় গত 18 জুলাই রাজধানীর শনির আখড়ায় পুলিশের ছোড়ে স্প্রিন্টার এসে লাগে আন্দোলনরত তনয়ের চোখে। তখন থেকে দৃষ্টিহীন এক চোখ নিয়ে ভর্তি আছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এক চোখে এটা আপনার টোটালি আমি দেখি না, এটাতে আপনার স্প্রিন্টার আছে আমার দুইটা। বাম চোখের এটা বর্তমানে ডাক্তার বলতেছে বাম চোখে দেখার কোনো সম্ভাবনাই নাই, আর এটা হলো আপনার স্টোনায় বসানো আর কি চিন্তা ভাবনা করতেছে যে আপনার পাথরের চোখ বসাবে। একই দিনে যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় পুলিশের ছড়রা গুলি এসে লাগে পটুয়াখালীর ব্যবসায়ী মোহাম্মদ নূর আলমের চোখে। এখন স্প্রিন্টার নিয়ে অনিশ্চিত এক লড়াইয়ে থাকা এই ব্যবসায়ী জানালেন নানা দাবি দেওয়ার কথা। 6টা গুলি আমার চোখে এখনো আছে, কিন্তু এই বাম চোখের গুলি একটাও বের করতে পারে নাই, আদৌ করতে পারবো না তারা বলছে। আর আমার চেস্টে 1 থেকে 150 প্লেট এখনো আছে, যা স্প্রিন্টার যেটা ওই প্লেটগুলো এখনো বের করা হয়নি। এমনকি আমার প্রাইভেট জায়গা যেখানে সেখানেও আমার স্প্রিন্টার ওখানেও লাগছে, ওগুলো এখন পর্যন্ত বের করা হয় না। এখন পর্যন্ত হসপিটাল আছে, কারণ কি বাইরের কথা বলে বারবার যে বাইরে গেলে আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আপনাদের জন্য, এই সমস্ত আশা নিয়ে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি পুরোটাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানান দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। একটা পেশেন্ট যাদেরকে ডাক্তাররা মনে করেন যে ফরেন ট্রিটমেন্ট দরকার, তাদেরকে নিয়ে মেডিকেল বোর্ড হয়। এখন এই মেডিকেল বোর্ডে যে স্পেশালিস্ট ডাক্তাররা থাকে, তারা যদি অ্যাপ্রুভ করে বা তাদের যদি মনে হয় যে এই পেশেন্টটাকে বাইরে পাঠালে আউটকাম পজিটিভ আসবে, সেক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে বাইরে অ্যাপ্রুভ করা হয়। চোখ হারানো এই আহতদের প্রত্যাশা বিপ্লবের সৈনিক হিসেবে যথাযোগ্য মর্যাদা ও উন্নত চিকিৎসার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গত 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল এহসান। আর এ কারণে শত শত কোটি টাকার জমিদাতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের স্বপ্ন বাস্তবায়িত হয়নি এখনো। নামে বেনামে লোপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মলিক। ইসলামাবাদ, জাকার্তা ও কায়রোতে পরপর কয়েক বছরের বিশ্ব মুসলিম মনীষী সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ভিন্নধারার বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার শুরুতেই পরিচিতি পায় এই বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন অন দ্য বেসিস অফ প্রিন্সিপালস অব হোলি কুরআন অ্যান্ড সুন্নাহ, এই মূলনীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠার দায়িত্ব পান ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। 1986 সালে 6 সদস্যের দারুল ইহসান ট্রাস্ট গঠন করেন তিনি। সাভারের গণকবাড়িতে নিজের 13 একর জমি দান করে দেন বিশ্ববিদ্যালয়কে। নিজের থাকার অংশটুকু বাদে ধানমন্ডির 9A রোডের 21 নম্বর প্লটের নিজের 2টো বাড়িও দান করেন। 1993 সালে সরকারি অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি, কিন্তু 2006 সালে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে ভাগ বসাতে আসে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল। এশারফ হোসেন নামে এক ব্যক্তি সে দুর্নীতি করেছিল, এই জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল। সে করল কি, 2006 সালে এই দারুল ইহসান ট্রাস্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবার জন্য একটি মামলা করলো সহকারী জজের আদালতে ঢাকাতে। সে রেজিস্ট্রেশন স্থগিত করবার জন্য আর একটা দরখাস্ত করলো, কিন্তু কোর্ট রেজিস্ট্রেশন স্থগিত করলো না, রেজিস্ট্রেশন চললো। প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের মৃত্যুর পর বাধাগ্রস্ত হতে থাকে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও আসে নিষেধাজ্ঞা। ভিত্তিহীন মামলাগুলো আদালতে বাতিল হলেও আজও সম্পত্তি বুঝে পায়নি ট্রাস্টি বোর্ড। সম্প্রতি ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। আমাদের তো বৈধ কমিটি, আমি বৈধ চেয়ারম্যান, কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আসছে না, করছে না। তো আমরা তো এই ডাকাতের মতো জোর জবরদস্তি করে ঢুকতে চাই না। তাদের মাছের বাজার, তরকারির বাজার, এগুলো হলেই যথেষ্ট, লেখাপড়ার তো দরকার নেই তাদের। ট্রাস্টি দাবিদারদের বিরুদ্ধে হাজার হাজার জাল সার্টিফিকেট বিক্রি করে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দেওয়ারও অভিযোগ তাঁর। অনেক, মানে হাজার 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 লাখ, 3টে ইউনিভার্সিটি অল্প আয়াসে লেখাপড়া না করে সার্টিফিকেট নিয়েছে, তাদের পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়েছে, কোটি কোটি টাকা তারা আয় করেছে। তবে ট্রাস্টের দাবিদার অন্য একটি পক্ষ বলছে তারাই বৈধ। সৈয়দ আলী আশরাফ মৃত্যু পর্যন্ত আসিল 9 জন, এটা বাড়তে বাড়তে 26 জনে পৌঁছাইছে। কেমন এই 26 জনের মধ্যে এই ফয়জল কবির যে এখন রাস্তায় দাঁড়ায় আছে, উনি একজন। 26 জনের যে বডি কন্টিনিউ করছিল, সেই বডি এইটার বিরুদ্ধে একটা কেস করছে কমিটির ব্যাপারে। আমার তো কমিটি নিয়ে তো সমস্যা। আচ্ছা, জারেসান ইউনিভার্সিটি তো 2016 সালে বন্ধ হয়ে গেছে, বন্ধই আছে, এটা এখন আমরা কেউ খুলি নাই। ইন দি মিনটাইম উনি যেহেতু একটা নতুন কমিটি করার জন্য দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের বিরুদ্ধে আমরা আপিল করছে। আপিলে তার এই কমিটিটাকে স্টে করে দিয়েছে
চিল্ড ডিসপোজাল অফ দ্য কেস, কেমন? তো এই অবস্থায় ওনার তো এখানে আসা, এখানে করা, আর 3 জন থাকে, 3 জনের মধ্যে আমি একজন, তারেক সাহেব বলে একজন, আর ফয়জল কবির একজন। তখন ফয়জল কবির একাই আমাদের সাথে লড়ছে। গণকবাড়ির ক্যাম্পাসে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় একটি অংশ কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, সাভার, ঢাকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ। শীতের শুরু থেকে গাইবান্ধা জেলার চাষিরা বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির চাষ করছেন। সবজি বেচা কেনার চাষি ও পাইকারদের হাক ডাকে সরগরম স্থানীয় হাট বাজারগুলো। বাজার দর ভালো পাওয়া আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাওয়ার গ্রিড ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় 22,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদ্রোহীদের দখলে সিরিয়া, বিমানে করে রাজধানী দামেস্কো ছেড়ে অজ্ঞাত স্থানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মিথ্যা কলঙ্কে সম্প্রীতি নষ্ট করা যাবে না, বিএনপির হুঁশিয়ারি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ লিপি। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা আপিল বিভাগেও বাতিল, আর 120টির বেশি মামলা নিজস্ব গতিতে চলবে মন্তব্য। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।